সকাল সকাল বোধহয় একটু আর্লি ঘুম থেকে উঠতে হবে। গতকাল দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং আজকেও সকালবেলা যা খেললো নামিবিয়া এবং ওমান, যারা ভেবেছিল এই ম্যাচটা দেখবেন একটু আলসেমি করি ঘুমাই, তাদের কিন্তু মাথায় হাত। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, রোমাঞ্চে ঠাসা। আমরা সেসব খবর জানাবো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরিফুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন MM কায়সার, সম্পাদক স্পোর্টস বাংলা। শুনছিলাম খেলার দুনিয়ার সবশেষ শিরোনামগুলো, চলে যাচ্ছি আলোচনায়। শিরোনামে যেমনটা ছিল ওমান নামিবিয়া যে ম্যাচ হলো, সুপার ওভার এক যুগ পর। ঠিকই বলেছেন আপনি যে যারা এই ম্যাচটা মিস করেছেন তারা নিশ্চিতভাবে কিন্তু একটু আফসোস করবেন। এখন রিপ্লে দেখে তারা কিন্তু সেই আফসোসটা দূর করার চেষ্টা করবেন, কারণ যে দুটো দল খেলছে নামিবিয়া এবং ওমান, আপনি আরিফুল নিশ্চিত থাকতে পারেন যে তারা বিশ্বকাপ জিতবে না। কিন্তু আজকে তারা যে ম্যাচে যে আনন্দটুকু দিয়েছে, এটাকে ক্রিকেটের একদম বলা যেতে পারে যে এই ধরনের আনন্দ দেখার জন্যই কিন্তু আপনার T20 ম্যাচের অপেক্ষায় থাকে সবাই। একটা লো স্কোরিং ম্যাচে নিশ্চিতভাবে কিন্তু আপনার 111 রান করতে হবে ম্যাচ জেতার জন্য। সেটা 20 ওভারে 111 রান, 120 বলে 111 রান করাটা খুবই নরমাল একটা বিষয় হয়তো ধারণা করা হয়েছিল। এক্স্যাক্টলি। কিন্তু যে কায়দায় আপনার ওমান ঘুরে দাঁড়িয়েছে, এক্সেলেন্ট। এবং শেষ পর্যন্ত কিন্তু আপনার এই নামিবিয়া সুপার ওভারে যে ম্যাচটা জিতে নিয়েছে। সো বলা যেতে পারে যে এখন পর্যন্ত মাত্র 2 দিন হলো বিশ্বকাপের, এবং এই 2 দিনে আপনি যদি হিসাবটা করেন দেখবেন যে বড় কোনো দলের খেলা কিন্তু এখন পর্যন্ত হয়নি, এক্সেপ্ট ওয়েস্ট ইন্ডিজ বাদে। বাট যে কটা দলের খেলা হয়েছে তারা একটু আগে যেটি বললাম যে তারা কেউ হয়তো বিশ্বকাপের কন্টেন্ডার না, কিন্তু এখন পর্যন্ত তারা এই ম্যাচগুলোতে যে ক্রিকেট উপহার দিয়েছে, বিশেষ করে আগের দিন আমরা দেখলাম যে আমেরিকা এবং কানাডার ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, আজকেও তাই হয়েছে, গতকাল রাতেও কিন্তু তাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাপুয়া নিউ গিনির। অর্থাৎ আপনি র্যাঙ্কিং এর বাইরে থাকা একটু ছোট দল যাদেরকে হিসেবের আওতায় আনা হয়নি, তারা কিন্তু খুব চমক দেখাচ্ছে। আমরা একটু ম্যাচ রিপোর্টটা দেখতে চাই, এবং নিশ্চয়ই ম্যাচ রিপোর্টটা আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থাপন হবে। নামিবিয়া এবং ওমানের যে বিষয়টা বলছিলাম যে আমরা নামিবিয়ার কথা, নামিবিয়ায় কে খেললেন আজকে? নায়ক হলেন হচ্ছে ডেভিড ভিসা, অভিজ্ঞ একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতার কাছেই কি হেরে বসেছে? কিছুটা তো অবশ্যই। কারণটা হলো যে আপনি এই ধরনের ক্রুশিয়াল মোমেন্টে আপনাকে জিততে হলে কিন্তু আপনার অভিজ্ঞতাটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। বিশেষ করে আপনি দেখবেন যে একদম T20 হয় কি আরিফুল, T20তে দেখবেন আপনি যে আপনি ছোট ছোট অনেক বিষয় থাকে, যে বিষয়গুলোকে যদি আপনি কাভার করতে পারেন তখন কিন্তু আপনি ম্যাচ জেতার কাছাকাছি যেতে পারবেন। এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনার অভিজ্ঞতা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক ডেভিড ভিসা কিন্তু সেটাই কাজে লাগিয়েছেন। কিন্তু তারপর আমি বলবো যে ওমানের যে আপনার বোলার মেহরান খান, আপনি যে শেষ ওভারে প্রয়োজন নামিবিয়ার জেতার জন্য কিন্তু আপনার খুব সম্ভবত 5 রান দরকার ছিল, হাতে ছিল 6 উইকেট। রাইট, 6 বলে 5 রান দরকার, হাতে 6 উইকেট। এই ম্যাচ আপনি কেন জিতবেন না? কিন্তু সেখানে মেহরান খান কিন্তু দুর্দান্ত স্পেল করেছেন, যে শুরুর 3 বলে তিনি কিন্তু 2টি উইকেট তুলে নিয়েছিলেন, তারপর একটা সিঙ্গেলস এবং একটা ডাবলস রান দিয়েছেন। শেষ বলেও কিন্তু জাস্ট ওই প্রায় আউট হয়ে গিয়েছিল, কিন্তু আপনার উইকেট কিপারের ভুলের কারণে নামিবিয়া একটা রান নিয়ে ফেলে কোনো মতে ম্যাচটা টাই করতে পেরেছে, সুপার ওভারে গড়িয়েছে ম্যাচটা। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে একটা T20 যে একটা আনন্দদায়ক একটা যে বিষয় থাকে, সেটা এই টুর্নামেন্টের প্রথম 4টা ম্যাচ এখন পর্যন্ত যা হয়েছে, সেই 4টা ম্যাচ থেকে আমরা অন্তত পেয়ে গিয়েছি। ইনফ্যাক্ট কায়সার ভাই, যেটা আমরা দেখছিলাম যে 18 বলে দরকার 18 রান, হাতে 7টা উইকেট। ওই ম্যাচ নামিবিয়া জিতবে না, সুপার ওভারে গড়াবে, এটা আসলে কে ভাববে? রাইট, এটাই বললাম যে T20 ইউ ক্যানট প্রিডিক্ট ইন T20 টিল দ্য লাস্ট বল বোল্ড। এই কারণে বলা হয়ে থাকে যে আপনি শেষ বল না হওয়া পর্যন্ত বলতে পারবেন না যে অমুক দল জিতে গিয়েছে। এখানে আজকে নামিবিয়া এবং ওমানের এই খেলাটায় আমার কিন্তু আরো একটু এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ এবং আমেরিকার যে ম্যাচটা ছিল, দ্বিতীয় ম্যাচটা, সেই ম্যাচটার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও কিন্তু বাংলাদেশ আপনার 19 বলে দরকার ছিল 24 রান এবং হাতে ছিল 5 উইকেট। সাকিব আল হাসান ব্যাট করছেন সেখানে। এই ম্যাচ বাংলাদেশ কিন্তু জিততে পারেনি। ঠিক আজকেও কিন্তু নামিবিয়া এবং ওমানের এই ঘটনাটা ঘটেছে। রাইট, আমরা একটু ম্যাচ রিপোর্টটা দেখে আসি। এই ম্যাচের ম্যাচ রিপোর্টটা না দেখলে আসলে হয় না। আমরা যাচ্ছি ম্যাচ রিপোর্টে। 18 বলে দরকার 18 রান, হাতে 7 উইকেট, তবুও পারেনি নামিবিয়া। 13 বল ব্যবধানে হারিয়েছে 3 উইকেট। ব্রিজটাউনে তখন ম্যাচ জমে ক্ষীর। মেহরান খানের ম্যাজিকে লো স্কোরিং ব্যাটেল দেখেছে ক্রিকেট বিশ্ব। 20তম ওভারে মাত্র 5 রান নিয়েও লড়াই করেছে ওমান। প্রথম 2 বলেই পড়েছে উইকেট। ফ্রাইলিংকের পর এডওয়ার্ড গ্রিনকে আউট করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল এশিয়ার দলটি। হতে পারত, কিন্তু শেষ বলে উইকেট কিপার নাসিম খুশি সতীর্থদের খুশি করতে পারেননি। এমন রান আউট মিস করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সবশেষ টি-20 বিশ্বকাপে যা হয়েছিল এক যুগ আগে 2012 বৈশ্বিক আসরে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ম্যাচে 109 রান করতে পেরে যেন স্বস্তিতে নামিবিয়া। আরো বলতে হবে ডেভিড ভিসার কথা, যার 9 রানে এড়িয়েছে হারের লজ্জা। সুপার ওভারে ডেভিড ভিসার কাছেই কোণঠাসা ওমান, 21 রান তুলেছে আফ্রিকান ইগলস। ভিসার ব্যাটেই অর্ধেকের বেশি রান। ব্যাটিংয়ের পর বল হাতে তুলে নিয়েছেন সাবেক প্রোটিয়া, 10 রানের বেশি করতে দেননি প্রতিপক্ষকে। তাই তো 21 রানে 4 উইকেট নেয়া সতীর্থ রুবেন ট্রাম্পেলম্যান আর 7 রানে 3 উইকেট শিকারী মেহরান খানকে ছাপিয়ে নায়ক ডেভিড ভিসার। যেমনটা শুনছিলাম যে কার নায়ক হওয়ার কথা ছিল, ট্রাম্পেলম্যান তিনি 4টা উইকেট নিয়েছেন, মেহরান খান তিনি 3টা উইকেট নিয়েছেন, দুজন ভালো বল করেছেন, কিন্তু দিনটা হয়ে রইল ডেভিড ভিসার। এটাই এই কারণে বলা হয়ে থাকে যে ম্যাচ জেতানোর ভূমিকায় যিনি সবচেয়ে বেশি রাখবেন তিনি কিন্তু নায়ক হবেন, যেটি হওয়ার কথা ছিল। কিন্তু বাদবাকি এই একদম সুপার ওভারের আগ পর্যন্ত কিন্তু আপনি ডেভিড ভিসার তেমন কোনো এই ম্যাচে তেমন কোনো প্রভাবও দেখা যায়নি বা তেমন কোনো নামও শোনা যায়নি। কিন্তু শেষের দিকে এসে তিনি যে সুপার ওভারটা যে বল করলেন, তারপরে বলা যেতে পারে যে আপনি সুপার ওভারে 21 রান অনেক বেশি এই রান ডিফেন্ড করার জন্য, কিন্তু অভিজ্ঞতাটা তিনি কিন্তু কাজে লাগিয়েছেন খুব ভালো মতো করে। সো এই ম্যাচটা জানান দিচ্ছে যে এবারের টুর্নামেন্টে আপনি 20টি দল খেলছে এবং 20টি দলের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো দল রয়েছে যারা কিন্তু আবার শুধুমাত্র এই বিশ্বকাপে তাদের অভিষেকটা হচ্ছে বিশ্বকাপের আসরে। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই দলগুলোকেও কিন্তু আপনি হিসেবের বাইরে নিতে পারবেন না। হিসেবের বাইরে মিনস আমি বলছি না যে তারা বিশ্বকাপ জিতে যাবে, কিন্তু আপনি যে কোনো ম্যাচে তারা যে কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার একটা ক্ষমতাটুকু রাখে। সো আমার কাছে এখন পর্যন্ত এই টুর্নামেন্টের ঠিক জমিয়ে তোলার জন্য যেরকম ভাবে একটা কম্পোনেন্টের দরকার ছিল সেটা কিন্তু দেখাতে পেরেছে অন্তত শুরুর 2 দিনে। রাইট, আমরা একটু আরেকটা ম্যাচের দিকে তাকাই, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউ গিনি। ওখানেও কিন্তু লো স্কোরিং ম্যাচ, তবে শেষের দিকে ওখানেও রোমাঞ্চ ছড়িয়েছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ, যে ম্যাচটা কিন্তু আমরা হেরেও যেতেও পারতাম ঘরের মাঠে তাও, এবং আপনি সেখানেও কিন্তু হিসেবটা অনেক জটিল হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য ক্রমশ। শেষের 21 বলে খুব সম্ভবত 42 রান দরকার ছিল এবং হাতে ছিল 5 উইকেট। বাট ম্যাচের যে পরিস্থিতি ছিল সেখানে কিন্তু আপনার নিশ্চিতভাবে পাপুয়া নিউ গিনি কিন্তু একসময় আপার হ্যান্ডে ছিল। বাট তাদের সমস্যাটা হয়েছে যে তারা আপনার যে স্পিন তাদের যে কোটাটা ছিল সেই স্পিনারদের কোটাটা শেষ হয়ে গেছিল। সেখানে যদি তারা একজন বাড়তি স্পিনার নিয়ে খুব সম্ভবত এই ম্যাচে খেলতে পারতো তাহলে এই ম্যাচের হিসেব নিকেশটা অন্যরকম হয়ে যেত। যতক্ষণ পর্যন্ত স্পিনাররা অপারেট করেছিলেন ততক্ষণ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ম্যাচ থেকে একটু দূরে ছিল। যেই আপনি পেসার আসলো তখন কিন্তু আপনার আন্দ্রে রাসেল এবং রোস্টন চেজ তারা তাদের অভিজ্ঞতার কাজে লাগিয়ে ম্যাচটা বের করে নিলেন। তবে এম কায়সার যখন আন্দ্রে রাসেল ছিলেন আমাদের মনে হচ্ছিল তিনি ম্যাচটা বের করে নিতে পারবেন। আবার একই সঙ্গে ছোট দলগুলো যখন খেলে তারা জিতলে কিন্তু ভালো লাগে, মানে মানুষের সাইকোলজিক্যালি না ওটা কাজ করে। তো পিএনজির সামনে সেই সুযোগটা ছিল, রোস্টন চেজ পার্থক্যটা করে দিয়েছেন, তিনি 42 রান করেছেন। রাইট, 42 রান করেছেন এবং মাত্র 27 বলে খুব সম্ভবত 42 রানটা করেছেন। কিন্তু তারপর আমি বলবো যে আমার কালকে খেলাটা দেখেছিলাম, যখন আপনি অধিনায়ক রোবম্যান পাওয়েল আউট হয়ে বেরিয়ে যাচ্ছেন তখন কিন্তু মাঠে ঢুকছেন ব্যাটসম্যান হিসেবে আন্দ্রে রাসেল ঢোকার সময় রোবম্যান পাওয়েল তাকে কিন্তু কানে কানে কি জানি একটু বললেন, খুব সম্ভবত বললেন যে ম্যাচটা বাবা তুমি ফিনিশ করে দিয়ে এসো, গিয়ে ঝড় ছক্কা টক্কা মারার দরকার নেই, যা শুধু ম্যাচটা শেষ করে দিয়ে আসবে, বল একটু নিচু হয়ে আসছে, একটু দেরিতে ব্যাটে আসছে। এবং সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছেন আন্দ্রে রাসেল গিয়েই কিন্তু আপনি যে শর্টস খেলেছেন তা কিন্তু না, কয়েকটি বল দেখেছেন, একটু সিঙ্গেলস নিয়েছেন, কারণ তিনি জানেন যে তিনি যদি উইকেটের দিকে থাকতে পারেন 6 বলে তিনি কিন্তু 20-25 রান করার ক্ষমতাটা তার রয়েছে। এবং সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তিনি 9 বলে 15 রান করছেন এবং বাউন্ডারি ছক্কা হাঁকিয়েছেন একটি। ওই যে একটা ছক্কা হাঁকিয়েছেন ওই ছক্কায় কিন্তু আপনি হিসেবটা অনেকখানি বদলে দিয়েছে। এবং ও প্রান্ত থেকে রোস্টন চেজও কিন্তু তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এক্সেলেন্ট কায়দায় ম্যাচটা দলকে জিতিয়ে দিয়েছেন। স্বস্তির নিঃশ্বাস এই কারণে বলছি যে পাপুয়া নিউ গিনির কাছে ওয়েস্ট ইন্ডিজের মতো দল তাদের প্রথম ম্যাচে বিশ্বকাপের হেরে গেলে সেটা অনেক বড় একটা অঘটনের জন্ম নিত। সো ধাক্কাটা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ধাক্কাটা তারা সামাল দিতে পেরেছে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম এবং আপনার যে প্রশ্ন সেটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার বাসা টাঙ্গাইল, আমার নাম মোহাম্মদ রনি। জি রনি বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনার যে ক্যাপ্টেন নাজমুল শান্তকে নিয়ে, ওনারা আসলে জাতীয় এই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। আচ্ছা, কলটি কেটে গেছে, আমরা ফিরতাম বাংলাদেশ আলোচনায়। যে প্রশ্নটা সাধারণের মনে সেটাই হয়তো তিনিও করতে চাইছিলেন নাজমুল শান্তকে নিয়ে। সেই জায়গায় আমরা একটু বাংলাদেশের কথায় ফিরি, যে বলছিলাম যে পার্থক্য করে দেন রোস্টন চেজরা, বাংলাদেশের কেউ পার্থক্য করতে পারেন না টি-20-তে, খুব কম সময় আমরা এটা দেখি।
এটাই দুঃখজনক বিষয়। কারণটা হলো যে আপনি দেখবেন যে দলগুলো এখন যে দলগুলো আপনি পার্থক্য গড়ে দিচ্ছে অথবা যে দলগুলো আপনি ভালো পারফর্ম করছে এখন পর্যন্ত এই বিশ্বকাপে, তারা কিন্তু খুব বেশি যে টি-20 খেলেছে, লম্বা সময় ধরে খেলেছে তা কিন্তু না। এই আপনি যুক্তরাষ্ট্র এবং কানাডা কিন্তু এটি তাদের প্রথম অভিষেক বিশ্বকাপ, এবং তারা যেভাবে পারফর্ম করছে সে এবং অন্যান্য দলগুলো, ছোট দলগুলো যেভাবে পারফর্ম করছে, তাতে কিন্তু দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট খুব সম্ভবত জনপ্রিয়তা হারাচ্ছে এবং বাংলাদেশ সমালোচিত হচ্ছে, অথচ এই ম্যাচগুলোতে বাংলাদেশ কিন্তু নেই। এর কারণটা হলো যে অন্যান্য ছোট দলগুলো যখন পারে এরকম ফাইট ব্যাক করতে পারে, দেখাতে পারে, তাহলে আমরা এত লম্বা সময় ধরে ক্রিকেট খেলার পর এটা পারছি না কেন? পারছি না, এর কারণটা হলো আমি এটা অনেকবার বলেছি যে আমরা আসলে যে ব্র্যান্ডের একটা টি-20 ক্রিকেট খেলার প্রয়োজন ছিল আমরা সেটা করতে পারিনি। আমি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, একটা ছোট্ট উদাহরণই দিই। আপনি এই যে ওয়ার্ম আপ ম্যাচটা আমরা খেলেছি ভারতের সাথে, যেখানে ভারত 120 বলে 182 রান করেছে, আমরা করেছি 120 বলে 122 রান। তো এটা কিন্তু আপনি ম্যাচ জেতার কোনো পর্যায়ে কিন্তু বাংলাদেশ ছিল না ব্যাটিং এর সময়, এবং শেষের দিকে এসে বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে তাদের দেখে মনে হয়েছে আমরা বোধহয় শুধুমাত্র 20 ওভার খেলতে পারলেই হলো, অল আউট না হলেই হয় 20 ওভারের আগে। এটা কখনো কিন্তু একটা টি-20 ম্যাচের এসেন্স হতে পারে না। আপনি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি থেকে জায়গা থেকে জেতার চেষ্টাটুকু করবেন, সেই ইন্টেন্সিটিটা দেখাবেন, কম বলে বেশি রান করার যে একটা তাগিদ থাকে সেটি করে দেখাবেন। সেটি করতে না পারলে আপনি টি-20 ম্যাচে কিন্তু কখনোই টিকে থাকতে পারবেন না। হয়তো আপনি একটা দুটো ম্যাচে জিতবেন, মাঝে মাঝে চমক দেখাবেন, কিন্তু ধারাবাহিকভাবে আপনি পারফরম্যান্স দেখাতে পারবেন না। আরো একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা প্রশ্ন করব। জি প্লিজ। ভাই কি প্রশ্নটা করি? হ্যাঁ শিওর। জি প্লিজ। কায়সার ভাই ধন্যবাদ, আপনি অনেক কথা বলছেন। তবে ঘটনা হলো আমরা দেখি আসলে বাংলাদেশে পিকনিক করতে গেছে মনে হয়, আপনার কথা মনে হয় যে বাংলাদেশ মনে হয় পিকনিকে চলে গেছে। তা আমার প্রশ্ন হলো যে এই যে আমাদের যে হল্যান্ড আর নেপালের সাথে খেলা আছে, এই দুইটা ম্যাচে যদি আমরা জিততে পারি তাহলে কি বাংলাদেশ স্যাটিসফাই, এদেশের মানুষ স্যাটিসফাই, ঠিক আছে? এর বাইরের প্রত্যাশা আমাদের কিছু নাই আর। না কিন্তু আপনি তো ধন্যবাদ। আমরা কোশ্চেনটি নিব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর এসে এই প্রশ্নের উত্তরটি দেবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির এই পর্যায়ে বিরতি। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে রোমাঞ্চে শুরু বিশ্বকাপ, তবে বাংলাদেশ কি কোনো রোমাঞ্চ দিতে পারবে কিনা? সম্ভাবনাময় দল বাংলাদেশ, অনেক সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনা কবে উকি দিবে? না, আপনার কিন্তু রোমাঞ্চটা অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য 8 জুনের ম্যাচে। কারণটা হলো যে আপনি শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটা, এই ম্যাচটা যদি আমি আগেও বলেছিলাম যে এই ম্যাচটা যদি আপনি জিততে পারেন তাহলে সামনের সময়টা আপনার জন্য কিন্তু রোমাঞ্চকর হবে। আর যদি এই ম্যাচটা জিততে না পারেন তাহলে সামনের সময়টা কিন্তু আপনার মোটেও রোমাঞ্চকর হবে না, বরঞ্চ আপনার ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হবে যে প্রত্যেকটা ম্যাচে তখন আপনাকে জিততেই হবে। বাকি যে 3টে ম্যাচ রয়েছে সেই 3টি ম্যাচে আপনাকে জিততে হবে। অথচ এখন পর্যন্ত মানে ইকুয়েশনটা হলো যে গ্রুপে 4টা ম্যাচ, এই 4টা ম্যাচের মধ্যে আপনাকে 3টা ম্যাচ জিতলে আপনি কোয়ালিফাইড করতে পারবেন, সুপার এইটে যেতে পারবেন। সেটার জন্য প্রথম শর্তটা হলো যে আপনাকে বড় দুটো দল যে রয়েছে র্যাঙ্কিংয়ে যারা ভালো রয়েছে, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দলকে হারাবেন। এবং তারপরে দর্শক যেভাবে বলছিলেন যে নেপাল এবং হল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশকে জিততেই হবে, এই দুটো ম্যাচকে আপনি ধরে নিতে পারেন যে গ্যারান্টেড ম্যাচ, এটা আপনি জিতবেন। বাট আপনি উপরের দিকে যে দুটো দল রয়েছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দলকে হারাতে হবে। সেই অর্থে সেক্ষেত্রে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের জন্য ইজি একটা শিকার হতে পারে, কিন্তু বিষয়টা হলো শিকার করতে গিয়ে বাংলাদেশ যেন নিজেই শিকার না হয়ে যায়। রাইট, নিজে শিকার হবে না কেন? আপনি দেখেন যে লিটন দাস, তিনি সবশেষ 1 বছর আগে টি-20তে 50+ রানের একটা ইনিংস খেলেছেন, 13 ইনিংস ধরে। তার সেই ধরনের কোনো ইনিংস নাই, ভালো ইনিংস নাই। নাজমুল শান্তর যদি বলি, তারও 8-9টা ইনিংস হবে। টপ অর্ডারটা কি সত্যিকার অর্থে দুশ্চিন্তা থেকে মহা দুশ্চিন্তা কিনা? তা তো অবশ্যই। কারণটা হলো যে তারা কেউ কিন্তু আপনি ফর্মে ফিরতে পারেননি। শুধুমাত্র আপনি উপরের দিকে তানজিম সাকিব বাদ দিলে, আপনি একটা ম্যাচে 40+ ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার, কিন্তু তারপরে তার কিন্তু আপনার প্রথম বলে আউট হয়ে যাওয়ার যে এক ধরনের একটা ফোবিয়ার মতো তৈরি হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কনফিডেন্স খুবই লো, আপনি ক্যাপ্টেন নিজে রান পাচ্ছেন না। দলকে লিড করতে হলে ক্যাপ্টেনকে অবশ্যই কিন্তু পারফর্ম করতে হবে। ক্যাপ্টেন যদি পারফর্ম না করেন তাহলে পুরো মানে প্রভাবটা তার দলের মধ্যে পড়ে। সো ক্যাপ্টেনকে অবশ্যই কিন্তু রানে ফিরতেই হবে। আর আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে টপ অর্ডার ব্যাটিংটা, কিন্তু বাংলাদেশ দল যখন বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে যখন খেলেছিল তখন একটা সমস্যা ছিল, কিন্তু এই সমস্যাটা এখন পর্যন্ত কিন্তু বের হতে পারিনি বাংলাদেশ। এই বিশ্বকাপে খেলতে নামার আগে ওয়ার্ম আপ ম্যাচে, প্লাস আপনার এর আগে আমরা আমেরিকার সাথে যে 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলেছি, সেখান থেকেও কিন্তু আপনার টপ অর্ডার ব্যাটসম্যানরা তেমনভাবে আমাদেরকে মানে সুখকর কোনো কিছু দিতে পারেনি। একটাই বিষয় আশায় থাকতে হবে, সেটি হলো যে 8 জুন মূল মঞ্চে যখন বিশ্বকাপটা শুরু হচ্ছে, প্রথম ম্যাচে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে, আমরা একটা জিনিসই শুধু আশা করতে পারি যে সেই ম্যাচে বাংলাদেশ
বাংলাদেশ যেন তাদের টপ অর্ডার ব্যাটাররা যেন তাদের ফর্মটা খুঁজে পান। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আরও একটা ম্যাচের দিকে তাকাবো যেটা আজকে হবে, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা, বাংলাদেশের গ্রুপেরই দল যাদের কথা বলছিলাম। প্রেডিকশন যদি জানতে চাই আপনার কাছে। না, এই ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশ নিশ্চিতভাবে। কারণটা হলো যে আপনি শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা এই দু দলের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপের মিশনটা শুরু হবে। প্রথমে শ্রীলঙ্কা, তারপরে সাউথ আফ্রিকা। তো আজকের এই দুটো দল প্রতিপক্ষ হিসেবে যখন খেলছে, তারা কেমন খেলছে, তাদের দুর্বলতা কোথায়, শক্তিমত্তা কোথায়, এটা দেখে বাংলাদেশ কিন্তু হয়তো তাদের গেম প্ল্যানটা সেট করতে পারে। এবং আপনি যদি ফেভারিট খুঁজতে বলেন আজকের এই ম্যাচে, তাহলে নিশ্চিতভাবে কিন্তু আপনি সাউথ আফ্রিকা। তবে ভানিন্দু হাসানাঙ্গা শ্রীলঙ্কান অধিনায়ক, তিনি বলছিলেন যে ভারত এবং বাংলাদেশ ম্যাচটা হয়েছে হচ্ছে আপনার নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে, এবং তারা সেই ম্যাচে নজর রেখেছেন কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, আপনার নাম জানান এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি রিপন রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলেন। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ যে টিমটা গেছে, এটা বাংলাদেশের সেরা টিম, এবং যারা প্রথম সারির ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার এবং লিটন দাস, আমাদের কিন্তু এদের প্রতি আস্থা রাখতে হবে। সারা বাংলাদেশের মানুষ জানে যে এরা সেরা ব্যাটসম্যান, এবং আমার মনে হয় যে এরা বাংলাদেশের জন্য এমন কিছু করবে যেটা সমালোচনা তারা ব্যাটের জবাব দিবে। তাই আমাদের সবার উচিত, বাংলাদেশের সব মানুষের উচিত তাদের উপর আস্থা রাখা এবং তাদেরকে সমালোচনা না করা, এবং তারা, আমার বিশ্বাস যা তারা পারবে। এবং আমার মনে হয় এই তিনজনের সাথে যারা বোর্ড কর্মকর্তা, তাদের ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, তাদের খোঁজ খবর নেওয়া উচিত। এবং তাদের তারা যে মন মানসিকতা, মনস্থিতি, সেটা একটা হয়তো এই কারণে হয়তো তারা একটু জি 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 ধন্যবাদ। তিনি ইতিবাচক মন্তব্য করেছিলেন। যাদেরকে নিয়ে সমস্যার কথা বলা হচ্ছে যে তারা রান পাচ্ছেন না, তাদের ঘুম হচ্ছে কিনা, বা তারা কি দুশ্চিন্তায় রয়েছেন কিনা, দেখুন তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন না, তারা কিন্তু লম্বা সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আসছেন, এবং এই ধরনের পরিস্থিতিতে তারা আগেও পড়েছেন, পরিস্থিতি থেকে বেরও হয়েছেন। ক্যাপ্টেন নিজেই, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে প্রচুর ট্রলের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি তার ব্যাটে জবাব দিয়ে ফিরে আসতে পেরেছিলেন। সো আমরা সেইভাবেই আশা করব যে সমস্যাটা তাদেরকে সমস্যা সমাধান করতে হবে, এবং এটা বাইরে থেকে আমরা কেউ হয়তো সমাধান করতে পারবো না। হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট আপনাকে সমর্থন দিবে। এবং আরেকটা কথা উনি খুব ভালো বলেছেন, সেটা হলো যে এই দলটা বাংলাদেশ, এবং এই দলের যে 15 জন গিয়েছে এখানে, সেই 15 জন কিন্তু বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসেবেই গিয়েছেন। সো এখন বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমাদেরকে হোল হার্টলি কিন্তু এই পুরো দলটাকে সমর্থন করতে হবে। এই দলটাকে আপনার দলটা কেমন পারফর্ম করছে সেটা আপনাকে বিশ্বকাপের পরে হয়তো আমরা যাচাই করি, কিন্তু তার আগ পর্যন্ত এই দলটা যেন ভালো পারফরমেন্স করে, সেই জন্য আমাদেরকে সমর্থন, দোয়া, সবকিছুই কিন্তু তাদের পক্ষে থাকতে হবে, এবং সেটা আমরা হোল হার্টেড করছি কিন্তু। রাইট, ধন্যবাদ এম এম কায়সার। আমাদের আজকের আয়োজন এটুকুই।